প্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান মাদক সন্ত্রাসের শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। দেশের অস্থিতিশীলতার সুযোগে জয়পুরহাট সীমান্ত পেয়েছে মাদক চোরাচালানের নতুন মাত্রা। বিশেষ করে ফেন্সিডিল, গাঁজা ও নেশা জাতীয় অ্যাম্পুলের সহজলভ্যতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অনুসন্ধানে জানা গেছে, চোরা কারবারিদের মাধ্যমে প্রতি রাতে কোটি কোটি টাকার মাদক দেশের অভ্যন্তরে প্রবেশ করছে। এখানে রাতের আঁধারে চলে মাদকের রাজত্ব। সন্ধ্যার পর জয়পুরহাটের ভারত সীমান্ত ঘেঁষা গ্রামের চিত্র বদলে যেতে শুরু করে। স্থানীয়দের মুখে ফিসফিসানি, তারাও বুঝতে পারে আজ রাতে মাল ঢুকবে। মেম্বার সাহেব বলেন, আপনি শরীফুলের বাড়ি কোনটা? এটা উঠেন, চলুন। শরীফুল কই? সোর্সের তথ্যের ভিত্তিতে খুব সকালেই টিম মাদক সন্ত্রাসের শেষ কোথায় বিজিবির সহায়তায় পৌঁছে যায় সীমান্তবর্তী একটি গ্রামে। সেখানে বিজিবির টিম চালায় ব্যাপক তল্লাশি। দীর্ঘ তল্লাশির পর একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার করা হয় বস্তা ভর্তি ভারতীয় চোরাই পণ্য। তোমার মাল? না স্যার, এটা আমার মাল না স্যার। হ্যাঁ, আমি জানি না তুমি কোথায় ছিলা? স্যার, আমি মাঠে কাজ করতে গেছিলাম, আমার পরিবার বেড়াতে গেছে স্যার। তাই নাকি? হ্যাঁ। এটা তোমার মাল না? না স্যার, না আমার মাল না স্যার। মেম্বার সাহেব দেখেন তো। শরীফুল খোলো তো, খোলো দেখো, খোলো। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে একটি বাড়ির ভিতরে অবস্থান করছি। কেন এই বাড়িতে এসেছি বা কি উদ্দেশ্য, যেহেতু এখানে বিজিবির সদস্য ভাইয়েরা আছে, আমরা তাদের কাছ থেকে বা তাদের মুখ থেকেই জানি ঘটনাটা কি নাম আপনার? আমার নাম হাবিলদার মোহাম্মদ মঞ্জুরুল আলম, বিজিবি হাটলা ক্যাম্পের টহল কমান্ডার। আপনারা এখানে কেন এসেছেন? সিভিল সোর্সের মাধ্যমে আমরা জানতে পারি একটি পরিত্যক্ত বাড়িতে কিছু ভারতীয় মালামাল আছে। তখন আমি এবং আমার টহল পার্টি সহ এলাকার মেম্বার এবং গণ্যমান্য ব্যক্তিকে সাথে করে নিয়ে এসে বাড়ি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় কিছু ইন্ডিয়ান মালামাল জব্দ করি। এই মালামালটা কিসের, কি মালামাল? এটা হচ্ছে ইন্ডিয়ান সিলিকন মলম। এটা কি কাজে লাগে জানেন? এটা শুনছি দাউদ, অ্যালার্জি, চুলকানি এগুলো নাকি কাজে লাগে। প্রিয় দর্শক, এতেই প্রমাণিত হয় যে বিজিবির সদস্যবৃন্দ শুধু মাদক নয়, অস্ত্র, মাদক এবং ভারতীয় বিভিন্ন পণ্য, সেই সাথে আমরা দেখতে পাই যে আরও বিভিন্ন ধরনের কার্যক্রম বিজিবির সদস্যরা পালন করে আসছেন। আমরা এখানে পেয়েছি স্থানীয় মেম্বার, আমরা তার সাথে কথা বলি। কি নাম আপনার? মোহাম্মদ কবিরউদ্দিন মন্ডল। আপনি কখন এসছেন? এই মাত্র আসলাম, 10 হলো। কার সাথে এসছেন? বিজেপির সঙ্গে আসছি। তারা নিয়ে এসছে আপনাকে না আপনি এসছেন? না, তারা নিয়ে এসছে একটা বাড়ি তল্লাশি করার জন্য। আচ্ছা, এই যে বাড়িতে তল্লাশি করা হয়েছে, কোনো জিনিসপত্র কিছু পেয়েছেন? ওদের পরিত্যক্ত অবস্থায় ছেড়িকল বলে আমরা তাকে জানি, চিনি, এই মাল পাওয়া গেছে। কি নাম আপনার? আমার নাম শরীফুল। এই বাড়ি আপনার? জি। আপনার বাড়িতে এগুলো মাল আবাল পাওয়া গেছে, আপনি জানেন?
না, আমি কিছু জানি না। আমি মাঠে ছিলাম, কাজ করতে গেছিলাম, এবং আমার পরিবারের লোক কেউ বাড়িতে ছিল না। কে বা কারা রাখে গেছে আমি জানি না। তো এখন যদি এই বিজেপির সদস্যরা এটা নিয়ে যায়, আপনার কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নাই, যেহেতু জিনিস তো আমার না। এই যে বিজেপির সদস্য ভাইরা যে আপনার বাড়ির ভিতরে ঢুকছে, আপনাদের স্থানীয় প্রাক্তন মেম্বারকে নিয়ে, আপনাদের কোনো অভিযোগ আছে তাদের না, বিরুদ্ধে? আমার কোনো অভিযোগ নাই। প্রিয় দর্শক, সীমান্তবর্তী এলাকাতে এরকম ঘটনা প্রতিনিয়তই ঘটে থাকে, কিন্তু আমাদের বিজেপির সদস্যরাও সচেতন। যখনই ঘটছে তখনই তথ্য তাদের কাছে পৌঁছে যাচ্ছে, এবং পৌঁছে যাওয়ার কারণেই অতি দ্রুত সেগুলো সংগ্রহ করা সম্ভব হচ্ছে। কোনো অবস্থায় বাজারে ছেড়ে যাওয়ার কোনো সুযোগ তারা দিচ্ছেন না। তাই আমরা আশা করি আমাদের আগামী দিনে আমাদের প্রজন্ম এদেরকে বাঁচিয়ে রাখতে বিজেপির ভূমিকা আরও সুন্দর হোক, এমনটাই কামনা করে এদেশের মানুষ। এবার সোর্সের তথ্যের ভিত্তিতে টিম মাদক সন্ত্রাসের শেষ কোথায় বিজিবির সহায়তায় পৌঁছায় সীমান্তবর্তী এলাকায়। সরেজমিনে দেখা গেল সীমান্ত ঘেঁষা নির্দিষ্ট কিছু জায়গায় অচেনা মানুষের আনাগোনা। এদের অনেকেই কৃষক বা দিনমজুরের ছদ্মবেশে আসছে। কেউ কেউ সাধারণ পথচারীর মতো চলাফেরা করছে মাদক বহনকারী। রাতে দেশীয় অস্ত্র নিয়ে এরা সীমান্তে ছড়িয়ে পড়ে। সিগন্যাল মিললে মাদকের বস্তা ঘাড়ে নিয়ে আশপাশের গ্রামে রাখে। প্রতিটি বস্তায় 50 থেকে 100 বোতল পর্যন্ত ফেন্সিডিল থাকে। এজন্য নির্দিষ্ট অঙ্কের কমিশন পায় তারা। বোতলগুলো প্লাস্টিকের হওয়ায় বহনের সুবিধা হয়। সঙ্গে অস্ত্র রাখার উদ্দেশ্য হলো ছোটখাটো যে কোনো বাধা তারা নিজেরাই মোকাবিলা করবে। এসব মাদক বাংলাদেশে ঢুকেই কাট আউট পদ্ধতিতে 3 ধাপে বিভক্ত হয়ে দেশের অভ্যন্তরে ছড়িয়ে পড়ছে। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি বিজেপি ক্যাম্পে, ঠিক তাদের অধীনস্থ একটি এলাকাতে। আমরা হঠাৎ করে এদিক দিয়ে যখন যাচ্ছি তখন দেখতে পেলাম যে আমাদের বিজেপির সদস্যবৃন্দ দৌড়াদৌড়ি পারছে, বাঁশি দিচ্ছে, এবং এক পর্যায়ে ওনারা কয়েকটা বস্তা একত্রিত করলেন। এখানে একজন বিজেপির কর্মকর্তা আছে, আমরা তার কাছ থেকেই বাকি বিষয়টা জেনে নেই। আপনাদেরকে দেখলাম এখানে দৌড়াদৌড়ি পারছেন, কি কারণে? আমরা এই একটা গোয়েন্দা সূত্রে জানতে পারি যে এখান দিয়ে ইন্ডিয়া থেকে কিছু মাদক আসবে। পরে আমরা সকাল থেকে এখানে বসেছিলাম, সকাল থেকে না ধরুন 10টা থেকে এখানে আমরা ছিলাম অ্যাম্বুশ করে। তারপর নৌকা নিয়ে তারা এখানে আসে, আসার পর তাদেরকে আমরা ফলো করি। ফলো করে যখন তারা উপরে ওঠে তখন আমরা তাদেরকে ধাওয়া দিই বাঁশি মেরে। তারপর তারা বস্তা ফেলে দৌড় দেয়। এই বস্তায় কি আছে বলে আপনি মনে করেন? বস্তায় মাদক থাকতে পারে, গাঁজা হতে পারে, গাঁজা থাকার সম্ভাবনা আছে। খুলে দেখি না, দেখতে হবে। একটু দেখেন তো খুলে। আচ্ছা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ওনারা বস্তার মুখগুলো খুলছেন। কি দেখতে পেলেন? গাঁজা। প্রিয় দর্শক, এর ভিতরে গাঁজা আছে, এবং এই গাঁজা এই রাস্তা দিয়ে যাচ্ছিল। এখানে 3টি বস্তা। এই 3টি বস্তাতে কি পরিমাণ গাঁজা হতে পারে? 3টায় 120 কেজির মতো হতে পারে, 120 কেজির মতো। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন মাদক সন্ত্রাসের শেষ কোথায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সদর থানার শেষ সীমানা ধলাহারের কল্যাণপুর এবং 5 বিবি থানার লকমা গ্রামের নির্দিষ্ট রুটে কিছু মোটরসাইকেল এবং পায়ে চলা দল সক্রিয় হয়ে ওঠে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এই মোটরসাইকেল আরোহীদের কাজ মূলত মাদক বহন করা, যা ভারতীয় অংশ থেকে চোরাচালান হয়ে আসে। বিভিন্ন সময়
চেকপোস্ট বসিয়ে এবং ব্যাপক তল্লাশি করে মাদক উদ্ধারের চেষ্টা চালায় বিজিবি। আমরা দেখতে পাচ্ছি বেনাপোল থেকে যে সকল বাস এখন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে, সেই সকল বাসের যাত্রীদের মালামাল এবং তাদের অবস্থান সম্পর্কে বিজেপির সদস্যরা জেনে নিচ্ছেন। আমি একটু কথা বলতে পারি আপনার সাথে? হ্যাঁ অবশ্যই, কেন বলবো। আচ্ছা, এই যে আপনাদেরকে একটু চেক করছে, এতে কি আপনার মন ক্ষুণ্ণ? না না না, খুব ভালো কাজ করছো, কারণ চেক করাটা আর চেকিং হওয়াটা প্রতিটা মানুষেরই জন্য ভালো। কারণ আমাদের দেশে তো প্রচুর মাদক ঢুকতেছে। হ্যাঁ, 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 এইটাকে এই যে মাদক যে ঢুকতেছে, এটা বিজেপির সদস্যরা রাত দিন কাজ করতেছে, এটা ঠিক করতেছে না অন্যায় করতেছে? খুবই ভালো একটা কাজ করছে, ঠিক করছি। আপনাদেরকে এই যে check আমরা করাতে মনে করি আমাদের মতো যারা জনগণ আছে সবাই আপনাদেরকে সহযোগিতা করুন, সবাই আপনাদের পাশে থাকুক, সবাই সচেতন থাকুক। প্রিয় দর্শক, বেনাপোল থেকে যে বাস ছেড়ে যাচ্ছে রাত্রিতে, সেই বাসে যাত্রীরা উঠবে হয়তোবা আরও রাস্তা থেকে, কিন্তু যারা আছেন তাদের উপর একটা বিষয় জেনে নিচ্ছি। কি নাম আপনার? মোহাম্মদ মিমি খাতুন, আপনারা কোথা থেকে আসছেন? ডাঙ্গাপাড়া বাজার থেকে। কোথায় যাবেন? মহাখালী। কি কারণে যাচ্ছেন? আমার বাচ্চাটার ক্যান্সার চোখে, তাই ওখানে চিকিৎসা করি মহাখালী ক্যান্সার হসপিটালে। আচ্ছা, এই যে গাড়িটা খারাপ করে রাস্তায় চেক করতেছে, এটা ঠিক করতেছে না অন্যায় করতেছে? আমার হিসাবে ঠিকই আছে, মানে অনেক অবৈধ হিলি থেকে অনেক অবৈধ মাল যাওয়া আসা করে, এই জন্য চেক করা ভালো, যেন এইগুলা দেশে ছড়িয়ে না পড়ে, এই জন্য। সীমান্তের বেড়া মাত্র 1 মিনিটের হাঁটা পথ, মাঝে ছোট একটি খাল প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। রাতের অন্ধকারে এই খাল পথে কিছু ব্যক্তিকে গোপনে কিছু একটা আনতে দেখা যায়। তারা বাঁশের এবং কলা গাছের ভেলা ব্যবহার করছিল। জঙ্গলে ঘেরা বিকল্প রুট ব্যবহার করে সেই চোরা কারবারিদের কাঁধে চেপে পার হয়ে যায় শত শত বস্তা মাদক। গৃহবধূ ও কিশোরীদেরও এই কাজে ব্যবহার করা হয়। এরা বিশেষ পোশাকের ভেতরে ছোট ছোট প্যাকেট লুকিয়ে সীমান্ত থেকে মাদক আনে, তবে কাজগুলো দিনের বেলা সুবিধা বুঝে করা হয়। প্রিয় দর্শক, এখন রাত্রি আনুমানিক প্রায় 3টা বাজছে। সেই অবস্থায় ওপারে ভারত, এপারে বাংলাদেশ, মাঝখান দিয়ে একটা নদী প্রবাহিত হচ্ছে। ঠিক সেই মুহূর্তে আমাদের বিজেপির সদস্যবৃন্দ নদীর মাঝখান দিয়ে কিভাবে বা কি উদ্ধার করলেন, সে বিষয়গুলো আমরা একটু দেখতে চাচ্ছি বা আমরা একটু শুনতে চাচ্ছি। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে জুস একদিকে, আবার অফিসার চয়েস। এটি কি অফিসার চয়েস? কি মদ? হ্যাঁ, এটা তো মাদক। অফিসার চয়েস মদ, মাদক। এবং সত্যিকার অর্থে ভাবা যায় না যে তারা আজকাল তাদের টেকনোলজির পরিবর্তন করে যে পানি বাংলাদেশের ভিতরে আসছে, সেই পানির মধ্যে তারা এই ধরনের পণ্য ছেড়ে দিচ্ছে। একদিকে একটাতে পেয়েছেন অফিসার চয়েস মদ, অফিসার চয়েস মদ। এপারে মাদক পাচারের এই দৃশ্য চোখ এড়ায় না বিজিবির। রাতের অন্ধকারে তা উদ্ধার করা হয়। প্রিয় দর্শক, এই গভীর রাতে যখন চারিদিকে কোনো মানুষ নেই, সবাই ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই মুহূর্তে আমরা পেয়েছি একজন বিজেপির সহকারী পরিচালক মহোদয়কে। আমরা তার কাছ থেকে আজকের এই বিষয়টা সম্পর্কে একটু জানতে চাই।
এই যে স্থানটির নাম কি? এটা হচ্ছে চেঁচড়া গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া একটা নদী, নদীর নাম হচ্ছে ছোট যমুনা। অত্যন্ত খরস্রোতা নদীটি। এই গভীর রাত্রে আপনি এখানে কি করছিলেন? এক্স্যাক্টলি আসলে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে ভারত থেকে কিছু অসাধু চোরাকারবারি বাংলাদেশে বসবাসরত চোরাকারবারিদের যোগ সাজসে আপনি যেমনটি বলছিলেন, আমাদের ডান পাশে বয়ে গেছে একটা নদী যেটা বাংলাদেশ এবং ভারতকে দুই ভাগ করছে। এই নদী দিয়ে ওরা কিছু চোরাচালানি মাদক পণ্য পাস দেওয়ার একটা পরিকল্পনা করেছে। এই তথ্যের ভিত্তিতে আমি আমার ক্যাম্পের টহল দল নিয়ে এখানে আসি এবং ফাঁদ পেতে থাকি এবং দীর্ঘ সময় ফাঁদ পেতে বসে থাকার পরে আপনি দেখলেন আমরা দুটি বস্তা উদ্ধার করতে সক্ষম হই। এক বস্তাতে আমরা পেলাম অফিসার চয়েস 100 ml টেট্রাপ্যাকে মদ, আর একটা বস্তাতে আমরা পেলাম ফেন্সিডিল। এই যে আপনারা আজকে এটা যে করলেন, এটা কি প্রায় হয় না এই প্রথম? না, এ প্রথম না। এরকম ওরা মাঝে মাঝেই চেষ্টা করে চোরাচালান করার। আমরাও যেহেতু তৎপর আছি, আমরা সব সময় আমাদের নজরদারিতে থাকে। আমাদের নিজস্ব গোয়েন্দা সোর্স আছে, আমাদের সিভিল সোর্স আছে, তাদের মাধ্যমে আমরা এই সংবাদগুলো পেয়ে থাকি এবং সর্বক্ষণই আমরা এগুলো আটক করতে সক্ষম হই। এই যে আমরা দেখতে পাচ্ছি আগে মাথায় করে নিয়ে আসতো বা বিভিন্নভাবে আনতো, কিন্তু এটা দেখিনি যে এই যে এভাবে ভাসিয়ে দাও, কিসের সাথে তারা ভাসিয়ে দিয়েছে? আমরা যেমনটি পেলাম, ওরা এই বস্তার সঙ্গে কলা গাছ বেঁধে তারপরে নদীতে ছেড়ে দিয়েছিল। আসলে চোরাকারবারিরা মাঝে মাঝে ওদের কৌশল পরিবর্তন করে। ওদের কৌশলকে আমাদেরকে মোকাবেলা করতে গিয়ে আমাদেরও কৌশল পরিবর্তন করে এই চোরাচালান বন্ধ করতে হয় অথবা ধরতে হয়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই গভীর রাত, এখন রাতটি প্রায় 3:15 বাজতে চলছে। ঠিক সেই মুহূর্তে এই ধরনের একটি, যেখানে এখান থেকে 200 গজ হবে না ভারতের সীমানা ওই পারে, কিন্তু যে নদীটি এখান দিয়ে বয়ে যাচ্ছে এটা বেশ অনেক দূর থেকে এসছে, কিন্তু কোত্থেকে এগুলো ভাসিয়ে দিয়েছেন আমরা ঠিক বলতে পারবো না। কিন্তু বিজিবির টেকনোলজি এতই শক্তিশালী হয়ে উঠেছে যে এখন যেখান থেকে ভাসিয়ে দিক বা এদের সোর্স এত অ্যালার্ট এখন যে সেই সংবাদটা ওনাদের কানে পৌঁছে যাচ্ছে। ওনারা তাৎক্ষণিক তাদের টেকনোলজি পরিবর্তন করে আজকে এবং গত বেশ কিছুদিন যাবৎ এইভাবেই পণ্য উদ্ধার করে আসছেন। আমরা আশা করব এই যে আজকে যেভাবে পণ্য উদ্ধার করলেন, আগামী দিনগুলোতেও এইভাবে বা এর চাইতে আরও ব্যাপক তৎপরতা নিয়ে এ ধরনের পণ্য উদ্ধার করে কোনোভাবেই যেন আমাদের দেশে কোনো মাদক প্রবেশ করতে পারে না এমন ব্যবস্থা গ্রহণ করবেন, এমন প্রত্যাশাই এদেশের প্রতিটি মানুষের। বস্তায় ভরে মাদক রেডি করে ভারতীয় ডিলাররা বাংলাদেশের ডিলারদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে। তারা কোন পয়েন্ট থেকে মাল ঢুকবে সেটি জানানোর পর নির্দিষ্ট সময়ে বস্তাগুলো তার কাঁটার উপর দিয়ে ছুঁড়ে ফেলে বাংলাদেশের জঙ্গলের মধ্যে দেয়া হয়। এরপর বাংলাদেশি ডিলার বাহকের মাধ্যমে সেগুলো কাঁধে করে ছোট ছোট দলে বিভক্ত করে গ্রামের একাধিক বাড়িতে রেখে দেয়। প্রতিটি দলে একজন করে পাইলট থাকেন, যিনি টর্চ লাইট ও বাটন মোবাইল ফোন নিয়ে তাদেরকে পথ দেখান। তারপরও নিরাপত্তার স্বার্থে এই মালগুলো মূল ডিলারের আরও একটি দল হ্যান্ডলারের মাধ্যমে ভিন্ন লোকেশনে রাতে স্থানান্তর করে ফেলে। পরে সর্বশেষ টিম এসে মালগুলো চাহিদা মতো দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেয়। মাদক পাচারে একাধিক টিম কাজ করলেও কেউ কাউকে চেনে না। নির্দিষ্ট কমিশনের ভিত্তিতে তারা এই কাজটি করে থাকে। বিভিন্ন কৌশল রয়েছে তাদের। মাঝরাতে বহনের গ্রিন সিগন্যাল না মিললে সীমান্তের ধান ক্ষেত বা অন্যান্য কৃষি জমির মাঝে গর্ত করে মাদক লুকিয়ে রাখা হয়। পরে সুবিধাজনক সময়ে বাহকরা এসে তা সংগ্রহ করে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজে বেশ অনেক ব্যক্তি, যেমন সমাজপতি প্লাস হলো গিয়ে আমাদের যুবক যুবতী, এরা মাদকে আসক্ত হয়ে পড়ছে। এর পেছনে কারণটা কি হতে পারে বলে আপনি মনে করেন? মাদক আসক্তির ব্যাপারে বেশ কিছু কারণ থাকতে পারে। যুবকদের বিভিন্ন সময় কর্মক্ষমতার অভাব থাকতে পারে, তাদের ব্যক্তিগত অভাব থেকে তারা হতে পারে, ব্যক্তিগত ফ্রাস্ট্রেশন থেকে হতে পারে, বিভিন্ন কারণেই হতে পারে। মাদকটা বন্ধ করা যেতে পারে দুইটা ভাবে। একটা, যদি সামাজিকভাবে তাদেরকে
শিক্ষা দেওয়া হয়, সামাজিক যে শিক্ষাটা আছে সেটা যদি প্রচলন বেশি থাকে, এছাড়াও যদি মাদকের যেই অপব্যবহার বা মাদকের দ্বারা যেই সমস্যাগুলো হয়, শারীরিক সমস্যা হয়, নৈতিক স্খলন জাতীয় যে ধরনের সমস্যা হয়, এই ধরনের ব্যাপারে যদি তাদেরকে আরও বেশি উদ্বুদ্ধ করা যায়, আরও বেশি তাদেরকে শিক্ষা দেওয়া যায় এই ব্যাপারে, সেক্ষেত্রে হয়তো তারা এটা থেকে পিছিয়ে আসতে পারে। এছাড়াও শুধু বিজিবি না, বিজিবি ছাড়াও পাশাপাশি যারা এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে বা শিক্ষা প্রতিষ্ঠান আছে, ওনারাও যদি একই সাথে আমাদের সাথে মিলে যদি একসাথে ওদেরকে বোঝানোর চেষ্টা করে বা যুব সমাজকে যদি আটকানোর চেষ্টা করে, সেই ক্ষেত্রে হয়তো এটা আর একটু বন্ধ করা যেতে পারে। তো এটা আসলে শুধুমাত্র বিজিবি অবশ্যই আমরা কাজ করে যাচ্ছি, আমাদের পাশাপাশি যদি স্থানীয় লোকজন আমাদেরকে সাহায্য করেন, তারা যদি আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করেন, সেই তথ্য অনুযায়ী আমরা কাজ করতে পারবো। তো সর্বোপরি আমরা তখন সম্মিলিতভাবে সমাজকে আশা করতেছি মাদক থেকে আটকাতে পারবো, বা মাদকের যে আপনি যে কথাটা বললেন যে মাদকের যে অপব্যবহার বা মাদকের যেই সমাজের যেই সমস্যাটা হচ্ছে, সেই সমস্যাটা থেকে আমরা বাঁচতে পারবো বলে আমি মনে করছি। আপনার কাছে মাদক সংশ্লিষ্ট যে কোনো তথ্য থাকলে আমাদের ইমেইল করুন, আপনার পরিচয় গোপন রাখা হবে। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো আপনাদেরকে দেখানো হলো, এই বিষয়গুলোর মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে যে আমাদের বিজিবির সদস্য ভাইয়েরা সীমান্ত রক্ষায় প্রতিনিয়ত মাদক উদ্ধার করে যাচ্ছেন। এদেশের প্রতিটি মানুষ আশা করেন এবং তাদের উপর ভরসা করেন তিনারা যেন আগামী দিনগুলোতেও ঠিক একইভাবে বা এর চাইতে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে কেউ যেন মাদক আমাদের দেশে প্রবেশ করাতে না পারে, সেই বিষয়টি দেখবেন এমনটাই প্রত্যাশা করে এদেশের প্রতিটি মানুষ।